স্বপ্নধরা নিউজ আর এক্সট্রা দেখছেন, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আমাদের আলোচনার বিষয় হঠাৎ উত্তপ্ত রাজনীতি। আমার মনে উত্তপ্ত না দিলে, উত্তাল দিলে আরও বেশি মনে হয় এটা পারফেক্ট হতো। কারণ চারিদিকেই কেমন রাজনীতি উত্তাল একটা অবস্থা আমরা দেখছি। প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাইলেন, কিন্তু পদত্যাগ না করে এখনও আছেন তিনি। যে সংকট তৈরি হচ্ছে এটি নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি আলোচনা, দুদিন ধরে আলোচনা করলেন। আলোচনা থেকে তার পক্ষে সবাই আছে এমন একটি বিবৃতি অন্তত প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে দেওয়া হলো যে সবাই তাকেই চাচ্ছেন, তিনি যেন পদত্যাগ না করেন এমনটি বলা হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রাজধানী জুড়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে সচিবালয় আন্দোলন, এনবিআর আন্দোলন, সিটি কর্পোরেশনের আন্দোলন, বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন দেখছি। সব কিছু মিলে একটা উত্তাল সময় যেন রাজনীতি পার করছে। তো এই বিষয়টি না একটু আলোচনার চেষ্টা করবো, আর একটু এইটি বিষয় নিয়ে ভাবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, এর পরিচয় করে নিই। আমাদের সঙ্গে আছেন জয়নুল আবদিন ফারুক, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, এবং আছেন সৌরভ হাসান, তিনি যুগ্ম সম্পাদক দৈনিক প্রথম আলো। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। যদি বর্তমান যে পরিস্থিতি, এটা যে রাজনৈতিক সংকট বলি, এটা সংকট সমাধানের জন্য আপনাদের সাথে আলোচনা হলো। দুদিন ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা আলোচনা করছেন, কিন্তু কেউ এতটুকু ছাড় দিচ্ছে বলে তো মনে হচ্ছে না। বিএনপি সেই তাদের নির্দিষ্ট বা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপের জন্য তারা সেটিই চাচ্ছে। অন্যদিকে সরকারও কিন্তু কোনো রোডম্যাপ দিচ্ছে না, তারা সেই আগে বলছে সংস্কার করে হয় ডিসেম্বর, না হলে জুনের মধ্যে নির্বাচন দেবে। তো এই যদি অবস্থা, কি সবাই যদি যার যার অবস্থা অনড় থাকে, তাহলে এই আলোচনা করে আসলে ফলটা কি আসছে? হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সৌরভ হাসান, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি। এ নিয়ে আপনার সাথে মনে হয় 21 বার গুনেছেন, আপনি হিসেব করেছেন। এখানে শুভ, আমি খুব হিসাব করে চলি আর কি। উত্তাল কার জন্য, কি কারণ? উত্তাল ছিল, উত্তপ্ত ছিল হাসিনা আমলে। হাসিনা তো এখন নাই। এখন তো সকলে গ্রহণযোগ্য একজন ব্যক্তি বসা, তার দুই চোখে সমান দেখেন, দুই কানে সমান শুনেন, সবাইকে উনি ভালোবাসেন। তার ঊর্ধ্বে বেশি ভালোবাসেন বাংলাদেশকে, কারণ ওনার ভালোবাসার অনেকগুলো লক্ষণ দেশ ও জাতির জন্য উনি অনেক নিয়ে এসেছেন। টাকা না, অর্থ না, ধন না, দৌলত না, পৃথিবীর সর্বোচ্চ সম্মানটাই উনি নিয়ে আসছেন। সেই সম্মানিত ব্যক্তি সম্মান নিয়ে চলে যাওয়ার জন্যই তো আমরা ওনাকে বসিয়েছি। তাহলে আজকে আপনি বলেছেন সচিবালয়ে উত্তপ্ত, সিটি কর্পোরেশনে উত্তপ্ত, এনবিআরে উত্তপ্ত, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে উত্তপ্ত, আগামীকাল আবার নাকি কে বাইর হবে, সচিবালয়ে উত্তপ্ত, উত্তাপ। এই বিষয়গুলো হতো না যদি সত্যিকার অর্থে গত দুদিনের যে রাজনৈতিক অঙ্গনে আমি পদত্যাগ করব, অর্থাৎ প্রধান উপদেষ্টা কার কাছে বললেন? এনসিপি প্রধানের কাছে। তাহলে এই সব বিষয়গুলো নিয়ে বাংলাদেশের মানুষের কাছে তো একটু উত্তাপ মনেই হবে। কারণ যে জন্য ওনাকে আমরা বসিয়ে রেখেছি, উনি দিবে একটা নির্বাচন, সে নির্বাচন হওয়ার পর উনি চলে যাবে। ওনার কি দরকার করিডোর নিয়ে কথা বলা? ওনার সরকারের কি দরকার চিটাগাং বন্দর নিয়ে কথা বলার? ওনার সরকারের কি দরকার বাংলাদেশের সকল বিষয়ে কর্ণপাত করার কি দরকার? একটা বিষয়ে কর্ণপাত করার জন্য ওনাকে বসিয়েছে, যে 16 বছর 17 বছর হাসিনার আমলে একটা নির্বাচন মানুষ পায় নাই। সেই নির্বাচনের জন্যই মুগ্ধ খোকনেরা রক্ত দিয়েছে। আমরা 5,000 উপরে আমাদের নেতাকর্মী প্রাণ দিয়েছে। বিএনপি রাস্তায় ছিল, আন্দোলনে ছিল, লক্ষাধিক মামলার আসামি। দিনে না খেয়ে কোর্টে বারান্দায় 17-18 মাইল হাইটাও বোর্ড কোর্টের বারান্দায় হাজিরা দিয়েছি। তো সে কারণে আমরা তো ওনাকে বিশ্বাস করেই জনগণকে বসিয়েছি। কিন্তু উনি কার কথায়? আমাদের কথা উনি বসিয়েছে, আমরা সমর্থন দিয়েছি। আমাদের অনুমতি অর্থাৎ আমাদেরকে জিজ্ঞাসা না করে উনি চলে যাবেন, এর যেতে দেওয়া হবে না। কারণ ওনার মাধ্যমে একটা নির্বাচন আমরা করতে চাই, যেটা আজকে 2 দিনের আলোচনায় আমরা দেখতে পেয়েছি। সবাই ওনাকে বিশ্বাস করে।
তাই এই বিশ্বাসের উপরে আমরা ওনাকে রাখতে চাই, উনি একটা নির্বাচন দিয়ে দেখি। প্রেস সচিব বলে জুন থেকে ডিসেম্বর, জুনের একদিন পর উনি থাকবেন না, উনি কি বলার? বাংলাদেশের সকল রাজনৈতিক দল ওনাকে বলছে যে একটা নির্বাচন ম্যাপ দিয়ে দেন। এটা জুনে হবে না ডিসেম্বরে হবে, একটা তারিখ ম্যাপ প্ল্যান দিয়ে দিলে তো হয়। যে সরকার একটা নির্বাচন কমিশন গঠন করেছেন তার বিরুদ্ধেও দেখলাম যে আন্দোলনে বসে গেছেন। তো এইসব বিষয়গুলো যারা দেখাচ্ছেন, প্রকৃত অর্থ আমি এইটুকু বুঝি, জনগণ এইটুকু বুঝে নির্বাচনকে বিলম্বিত করার একটি প্রয়াস। আচ্ছা, এই প্রয়াসটা কে করছে? আপনাদের সন্দেহ কি? আমাদের তো সন্দেহ অনেক, কিন্তু সে সন্দেহগুলো নিরসন করার জন্য উনিই যথেষ্ট। আমাদের মুখ থেকে বলবে কেন? উনি জানে না? সবই জানে, সবই উনি জানেন। আচ্ছা, সৌরভ ভাই, আপনার কাছে যেটা যে যদি গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করে বেরিয়ে নাহিদ ইসলাম বললেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা কাজ করতে পারছেন না, এই জন্য তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার একটা দিবেন কিনা চিন্তা ভাবনা করছেন। আজকেও দেখলাম যে বেশ কয়েকজন বেরিয়েছেন, তারা বলছেন যে তারা ঠিকঠাকভাবে তার কাজগুলো ভালোভাবে করতে পারবেন না, যে দায়িত্ব করতে পারবেন কিনা, রাজনৈতিক যে পরিস্থিতি তাতে ইলেকশনটা ঠিকঠাকভাবে করতে পারবেন কিনা, এমন একটা সন্দেহ থেকে আসলে দায়িত্ব ছেড়ে দিতে চান বা কেমন কথা ভাবছেন প্রধান উপদেষ্টা? ধন্যবাদ আপনাকে। আমি একটু জানতে চাইবো যে এই যে পদত্যাগ করতে চাচ্ছেন, এটা কি তার আত্মোপলব্ধি যে করতে পারবেন কিনা, দায়িত্বগুলো পালন করতে পারবেন না কিনা, নাকি যে একটা সমস্যা তৈরি হচ্ছে এটি সমাধান করার জন্য বা মেটানোর জন্য একটা সুন্দর রাজনৈতিক চাল? ধন্যবাদ আপনাকে এবং জয়নুল আবেদিন ফারুক ভাইকে শুভেচ্ছা। আপনি বললেন রাজনীতি উত্তাল, রাজপথে উত্তাল থাকতেই পারে, মানে থাকে, কিন্তু এই সময় নয়, অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক সরকার থাকে, রাজনৈতিক সরকারের বিরুদ্ধে নানা আন্দোলন থাকে, আন্দোলনের কারণে। আর প্রধান উপদেষ্টা কেন পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন সেটি কিন্তু পরের দিন উপদেষ্টা পরিষদের বিবৃতিতে স্পষ্ট। উপদেষ্টা পরিষদ বিবৃতিতে স্পষ্ট বলেছে যে তারা যদি মনে করে তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, তাহলে তারা জনগণকে সেটি ব্যাখ্যা করে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেবেন। এখন তারা জনগণকে নিয়ে সিদ্ধান্ত নিতে চান। বিএনপি আন্দোলন করছে জনগণের রায় পাওয়ার জন্যে, অন্য অন্য দল আন্দোলন করছে। এই যে মুখোমুখি অবস্থান, এখানে কোথায় যেন ফারুক ভাই প্রধান উপদেষ্টার প্রতি গভীর আস্থা প্রকাশ করেছেন, তারপরও কোথায় যেন একটা হতাশা আছে, একটা সংশয় আছে, সন্দেহ আছে। এই সন্দেহটা কি কারণে? একটা হচ্ছে 5 আগস্টের পর 8 আগস্ট যখন সরকার গঠিত হয়, তারপরেও এক মাস 2 মাস 3 মাস পর্যন্ত কিন্তু সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব ছিল না তেমন। এক ধরনের সরকার যে কোনো বড় সিদ্ধান্ত, জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করত, কিন্তু সাম্প্রতিককালে সেই পরামর্শটা দেখছে না। আবার রাজনীতিতে যেহেতু বহু দলের মত পথ ভিন্ন, যেমন ভোটের হিসাব নিকেশ ভিন্ন, এবং রাজনৈতিক দলগুলো যখন যে দল মনে করে যে এখন নির্বাচন দিলে ভালো, সেই সময়ের কথাই বলছে। সুতরাং এই নিয়ে হতে পারে, কিন্তু অন্তর্বর্তী সরকারকে কিন্তু একটা, যেটি জয়নুল আবেদিন ফারুক ভাই বললেন, যে তাকে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে অগ্রাধিকার ঠিক করতে হবে। তার অগ্রাধিকার কি? সংস্কার অগ্রাধিকার, কেউ এ ব্যাপারে আপত্তি করেনি। আর বিচার অগ্রাধিকার, এ ব্যাপারেও কেউ আপত্তি করেনি। কিন্তু নির্বাচন, বিচার এবং সংস্কার, নির্বাচন এটা পরস্পর বিরোধী নয়, এটা একে অপরের প্রতিপক্ষ নয়। আবার নির্বাচনের জন্য যেমন সংস্কারকে বাদ দেওয়া যাবে না, আবার সংস্কারের জন্য নির্বাচনকেও কি বলে প্রলম্বিত করা যাবে না। তবে একটা যৌক্তিক সময় এখন যে জায়গায় দাঁড়িয়েছে, বিএনপি সহ অনেকগুলো দলই মনে করে যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত। সাম্প্রতিককালে আরেকটি ঘটনা হয়তো সরকারকে বিচলিতও করতে পারে বা উদ্বিগ্ন করতে পারে, অথবা সরকার এই যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, সেটা হচ্ছে সেনাপ্রধানের বিবৃতি। সামরিক বিষয়ে তিনি কথা বলেছেন, আবার সামরিক বিষয়ে বহির্ভূত বিষয়েও কথা বলেছেন। এখন কোনটি সত্য, মানে জনগণকে এটি সরকারের পক্ষ থেকে কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়নি। করিডোর না মানবিক চ্যানেল,
এই ব্যাপারে সরকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একটা কথা বলেছেন, সেটাও কিন্তু সেনাপ্রধানের বক্তব্যের পরে বা আগে। কিন্তু কি হতে যাচ্ছে মানুষের মধ্যে এই প্রশ্নটা আছে। দ্বিতীয় হচ্ছে যে বন্দরের কথা ফারুক ভাই বললেন, আমিও মনে করি যে এ ব্যাপারে ধরে নিলাম এই সরকারের সময় এটা করা জরুরি পড়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা উচিত ছিল, কিন্তু সরকার করেনি। এক ধরনের সরকার এবং রাজনৈতিক দলগুলোর পথ মত বোধহয় আলাদা হয়ে গেছে। এর মধ্যে আবার কিছু কিছু দল সরকারকে দৃঢ়ভাবে সমর্থন করছে সব ক্ষেত্রে। আবার আমরা দেখলাম যে শাহবাগে ৮০টি সংগঠনের একটি সম্মিলিত প্রয়াস, যে ৫ বছর ইউনূস সাহেব যা থাকেন, মার্চ ফর ডক্টর ইউনূস, না মার্চ ফর ডক্টর ইউনূস, মানে ৫ বছরের নির্বাচন দরকার নেই। তাহলে এটি কোন দেশে হতে পারে? একটা হতে পারে যে দেশে গণতন্ত্র নামে কিছু নেই, যে আমরা যাকে মনে করি সেই থাকবে। অনেক সামরিক শাসক গণভোটের মাধ্যমে, এক ধরনের গণভোটের মাধ্যমেই করেছেন। অনেক দেশে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করেছে। আইয়ুব খানের আমলে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল। আপনার জিয়াউল হক পাকিস্তানে রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল, এবং তিনি যে প্রথম নির্বাচন করলেন, আইয়ুব খানও যে নির্বাচন করলেন নির্দলীয়। এখন সেরকম একটা ব্যবস্থা আছে, কিন্তু এই সরকার তো রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে আসছে, তাদের আস্থার উপরেই কিন্তু এই সরকারের একটা বড় ভিত্তি। এখন যদি সরকার মনে করে রাজনৈতিক দলগুলো তাহলে সেটা কিন্তু বিপদ। আবার রাজনৈতিক দলগুলো যদি মনে করে তাদের চাওয়া পাওয়ার ভিন্নতা আছে, যে আমার দাবি না মানলে আমি রাস্তায় থাকব, আর সেই মানসিকতাও উচিত নয়, এবং সে মানসিকতা কারো নাইও। যেমন প্রেস উপদেষ্টা যেমন বললেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কেউ অনাস্থা প্রকাশ করেনি, তিনি দায়িত্ব পালন করুন এটিই চেয়েছে। কিন্তু উপদেষ্টা পরিষদে কারো সম্পর্কে প্রশ্ন এসেছে, কারো কি বলে কর্মতৎপরতাও নিয়েও এই বিষয়ে আমি আসবো। আমি একটু জয়নুল আবেদিন ফারুক আপনার কাছে জানতে চাইব, বিএনপিকে হঠাৎ একটু হার্ডলাইনে আমরা দেখছি, আন্দোলনের হুমকি দিচ্ছে, মার্চ ফর যমুনার কথা তারা বলছেন। তো সব কিছু মিলে এই যে সৌরভ ভাই বলছেন যে ৫ বছরের জন্য ইউনূস সাহেব থাকুক, এমন একটা ক্যাম্পেইন দেখছে, এই ক্যাম্পেইনটা বেশ ছড়িয়েও যাচ্ছে। তো এটা নিয়ে কি বিএনপিটা বিচলিত? আমরা বিচলিত নই। বৃহত্তম একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি স্পষ্ট ভাষায় স্বাধীনতা যুদ্ধের একজন যোদ্ধা হিসাবে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তির সামনে আপনার এই টিএন নিউজের সকল শ্রোতার দর্শকের উদ্দেশ্যে একটা জিনিস, আমি একটা বিষয় উপস্থাপন করতে চাই। এত কষ্ট, এত লাঞ্ছনা, এত আয়নাঘর, এত নির্যাতন, এত মামলা, এত গুম, এত খুন, কিসের জন্য? একটি ভোট, একটি নির্বাচন। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, আমার পছন্দসই মার্কাকে আমি ভোট দেব। এই সাবজেক্টটাকে সামনে আনার জন্য, এই বিষয়টাকে সামনে আনার জন্যই তো দীর্ঘদিন আমরা আন্দোলন করছি। কেউ যেন আর ক্ষমতায় এসে বিচারকের এজলাসে লাথি না মারে, কেউ যেন ক্ষমতায় এসে বিচার তার পক্ষে না গেলে বিচার ভবনের সামনে আবর্জনা না ফেলে, কেউ যেন আবার নিজের দলীয় লোককে প্রধান নির্বাচন বা প্রধান বিচারপতি না করে। বাংলাদেশের সামাজিক ব্যবস্থা, গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য যারা ব্যবস্থা গ্রহণ করবে তাদেরকে ক্ষমতা আনার জন্য তো এই 16 বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন, এবং জুলাই বিপ্লবে যে আন্দোলনটা বৈষম্য বিরোধী, কোটা বিরোধী আন্দোলন থেকে এই পর্যায়ে যারা নিয়ে আসছে, শুধু একটি দল নয়, একটি ছাত্র সংগঠন নয়, সকলের সমন্বয়েই তো এই আন্দোলন সফল হয়েছে। তাই আমরা বিচলিত নয় এই কারণে যে আমরা ধৈর্যের বাদ আমাদের অনেক, আমরা এরশাদ বিরোধী আন্দোলনও রাস্তায় ছিলাম, সে ধৈর্য গ্রহণ করে আমরা 1991 সালে নির্বাচনে পাত্তাই দেয় নাই বিএনপিকে, দানের শীষকে পাত্তাই দেয় নাই। কেউ স্যুট, কেউ মুজিব কোট, কেউ নতুন পাঞ্জাবি, নতুন জুতা সব কিনে রেডি হয়ে গেছে, শপথ নেবে। আল্লাহর কি রহমত, জনগণের কি কিসমতি, তারা ভোট দিয়ে দিল দানের শীষকে, ক্ষমতায় আসতো খালেদা জিয়া। তারপরেও ক্ষমতার একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না, পার্লামেন্টে এই বক্তব্য আমরা দেখেছি। দেখুন,
2006 সালে তারা আবার ক্ষমতা আসলো কি কারণে? যদি লগিবইটা দিয়ে মানুষ মারা যে অস্থিরতা সৃষ্টি করেছে, 111 আনার যে ব্যবস্থাটা করে দিয়েছে, কারা? আওয়ামী লীগ। সে আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমার ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত আজকে যে কথাগুলো, সেই কথাগুলোতে সরকার কেন কর্ণগোচর করছেন না? তাই আমাদের কথাগুলোকে যদি কেউ মনে কষ্ট পান, আমাদের কিছু করার নেই। কারণ আমাদের লক্ষ্য একটাই, একটি সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে যেই দলেই সরকার গঠন করুক তাকে সমর্থন দেওয়া। এখানে একটা বিষয় সৌরভ ভাই দৃষ্টি আকর্ষণ আমি করব, মিডিয়া জগতের অত্যন্ত প্রবীণ লোক, এখন তো মিডিয়া স্বাধীন। আগে তো আমি কি বললাম, উত্তরের প্রেসিডেন্ট, দক্ষিণের বিএনপি প্রেসিডেন্ট ইশরাক কি বলল, খোকা কি বলল, আব্বাস কি বলল, গওহর কি বলল, মির্জা আলমগীর কি বলল, নিউজটা বলার আগে ডিজিডিএ বা এনএসএ ক্লিয়ারেন্স লাগতো। কিন্তু এখন তো নাই, এখন তো সরাসরি আপনার কথাগুলো বলতে পারছেন। তাহলে আপনাদের এই মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন সকল মিলিয়ে যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে, এই সরকারের জেনারা এখন আন্দোলন সংগ্রাম না, এই দেশের বুদ্ধিজীবী স্বজন ব্যক্তিত্ব, এরা কি এগুলো দেখে না? মানুষের যে বক্তব্যগুলো সেগুলো শুনে না? এটা কি ওনার কর্ণগোচর করেন না? তাহলে তো উনি একা না, ওনার সাথে আরো লোক আছে, সব বুদ্ধিমান। এই বুদ্ধিমান লোকগুলার কারণে কি বিলম্বিত হচ্ছে? এই বিষয়গুলোর জন্যই আমরা বলি যে অতি সত্বর সংস্কার করেন, যেগুলো একবারেই প্রয়োজন। তাহলে কত অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে শেষ পর্যায়ে। তাহলে আজকে 10 মাস অতিবাহিত যাচ্ছে, এখনো সংস্কারের নতুন করে ডেলি আলোচনা, কমিশন। এত কমিশনের দরকার কি? কমিশন একটা হবে, যে কমিশন হবে নির্বাচন সুষ্ঠু করার জন্য, যে কমিশন নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য, যে নির্বাচন কমিশন তৈরি হবে, সে 1991 সালে শাহাবুদ্দিনের মতো একটা নিরপেক্ষ ভোট করতে পারবে। একজন সিপাহী ডান্ডা আর রশিনিয়া দাঁড়িয়ে ভোট করে দিয়েছে। সে ভোট করার জন্যই তো আজকে সংস্কার হবে না। কিসের সংস্কার? সংস্কার তো একটা করবে, যে সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে। কিসের এত সংস্কার? ওনার কি দায়িত্ব? ওনার দায়িত্ব এত লোক না। কেউ কেউ মুজিবের মার মানে স্ত্রীর পাঠ করেও জেলে যাবে না, আর কেউ বোর পাঠ করে জেলে চলে যাবে, আবার আব্দুল হামিদকে চলে যেতে সাহায্য করবে, আবার কেউ কেউ বলে যে 600-700 লোক কোথায় কোথায় আশ্রয় নিয়েছে। এগুলো আমার কথা না, জনগণের কথা। এইসব মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ফিরিয়ে নেওয়ার জন্য আব্দুল হামিদ কাণ্ড, আইবি কাণ্ড, কি নুসরাত কাণ্ড, এইসব থেকে বিরত থেকে দেশকে সচ্ছল করার জন্য এখন এই সরকারের উচিত, এই সরকারের দায়িত্ব, যেটা প্রয়োজন। সংস্কার তো আমরাই করছি, 31 দফা দিলাম না 2022 সালে, তো সংস্কার তো আছে, সংস্কার তো সরকারই করবে। এনসিপিতে বলছে শুধু একটা নির্বাচনের জন্য এত লোক প্রাণ দেয়। এনসিপি কোন দিন জন্ম নিচ্ছে? তাদের কথা তো আমরা তাদেরকে অভিনন্দন জানাই, কথা ভালোই বলে, কিন্তু এমন কথা বলা উচিত না যেটা ইউনুসের ঐক্যকে বিনষ্ট করে দিচ্ছে। এমন কথা বলা দরকার নেই, এমন কথা বলার প্রয়োজনীয়তা নেই। ওনারা স্থানীয় সরকার নির্বাচন চায়, আরে ওনার তো এখনো ঘর থেকে বের হতে পারেন নাই, ওনারা তো এখনো জেলাও যেতে পারেন নাই, ওনারা বিভাগে যেতে পারেন না, ওনারা এখনো বসে বসে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে, নির্বাচন কমিশনকে অপসারণ করা, বিরোধিতা করার জন্য 200 লোক যা মিছিল করছে। এসব বিষয়ে আমাদেরকে বলে অন্যথাক আমাদেরকে হয়রানি করার কোনো প্রয়োজন নাই। আমরা যে কথাগুলো বলে যাচ্ছি সেই কথাগুলো একটাই, আর দেরি না করে নির্বাচনটা দিয়ে দেন। ঠিক আছে, আমি একটু সৌরভ ভাই আপনার কাছে এনসিপি নিয়ে জানতে চাই যে একটা আলোচনা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বিএনপি এবং জামাত কয়েক সপ্তাহ ধরে চেষ্টা করেও ডক্টর ইউনূসের সময় পাচ্ছিলেন না দেখা করার জন্য, পরে কালকে তার দেখা করলেন। এটা কে বলছে আপনাকে? এইখান থেকে আমরা বেশ না দেখুন, আপনারা কিছু কিছু মিডিয়া ডোন্ট মাইন্ড, দেখেন আপনারা কিছু কিছু মিডিয়া প্রচার করছে যে নাইদের কাছে উনি বলছে পদত্যাগ করুন।
নাই নিজে বলছেন। না না নাই নিজে বলছে, কিন্তু উনি তো বলার কথা না, ইউনূসের মুখ দিয়ে এমন কথা বলা আমি মনে করি না বাইরে। এখন আবার বলতেছেন যে জামাতে ইসলাম আর চেষ্টা করছে। কে চেষ্টা করছে? বিএনপির মতো রাজনৈতিক দলকে অ্যাপয়েন্টমেন্ট চাইলে অ্যাপয়েন্টমেন্ট দিবে না, এটা আমি বিশ্বাস করি না। তাহলে আপনি বলছেন এটা সত্য? আমি বিশ্বাস করি না। আচ্ছা, তাহলে সত্য। আমি রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি না। আচ্ছা, এগুলো আপনাদের তৈরি। আপনারা দেশে আরেকটা ভেজাল তৈরি করার জন্য কিছু কিছু প্রেতাত্মতা এখনো আপনারা রয়ে গেছেন। কিছু কিছু প্রেতাত্ম এখানে তো কথা বলতে পারি নাই, বাইরে হওয়ার পর অ্যারেস্ট করছেন। এগুলা না করাটা ভালো, কারণ এখন স্বাধীন। তাহলে আমি ঐক্য নিয়ে সৌরভ ভাইকে বলি। আচ্ছা, ঐক্যের কথা বলা হচ্ছে, এই এখন যেটা বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা ঐক্য তৈরি হচ্ছে, এটা বিভাজনের জন্য নানা ধরনের শত্রুরা চেষ্টা করছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য আপনি দেখতে পাচ্ছেন, তার মধ্যে কি ঐক্যের মানে থাকার মতো অবস্থা দেখতে পাচ্ছেন? না, একটা হচ্ছে যে ফারুক ভাইয়ের কথা যদি সূত্র ধরে বলি, যে বিএনপি প্রধান উপদেষ্টার অ্যাপয়েন্টমেন্ট চেয়েও পাননি, এটা যদি সত্য না হয় খুব খুশি হব। কিন্তু সম্ভবত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই ইঙ্গিত দেওয়া হয়েছে যে তারা পাননি। জামাত ইসলামও বলেছে। এখন এটি কার কাছে গেছে, কে গেছে সেটা জানি না, কিন্তু একটা দূরত্ব তো তৈরি হয়েছে। এখন সরকারের ভিতরে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের ভিতরে এমন কেউ আছে যারা চায় না সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কটা ভালো থাকুক। এরকম কারা আছে আমরা জানি না। আবার এই প্রশ্নটা বা উদ্বেগটা আরও বেশি জাগে এ কারণে যে বিএনপির পক্ষ থেকে যখন তিনজন উপদেষ্টার অব্যাহতি চাওয়া হলো, এনসিপির পক্ষ থেকে আবার অপর তিনজন উপদেষ্টাকে বিএনপির সমর্থক বলে তাদেরও অপসারণ চাওয়া হলো, অর্থাৎ তাদেরও যাতে বাদ দেওয়া হয়। তো সুতরাং একটা মুখোমুখি অবস্থা হয়েছে। এখন এই সরকারে কিন্তু আবেদন ভাই বলছেন যে এই সরকারের লক্ষ্য হচ্ছে নির্বাচন করা, কিন্তু এই সরকারের প্রতিটি কাজে নিরপেক্ষতা নিশ্চিত করা কিন্তু জরুরি। তার কোনো কাজ, আচরণ, ভাষায় যাতে না মনে হয় সে কারো পক্ষে। হ্যাঁ, এনসিপি থেকে বলছে যে এই উপদেষ্টার সাথে তাদের দলীয় কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ভালো, কিন্তু দলীয় সম্পর্ক যদি বের করা যায় তখন কিন্তু সরকার বিপদে পড়বে। আর না বের হলে খুব ভালো, যে কেউ সরকারে থাকতে পারে, কারণ সবারই তো রাজনৈতিক মত আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আলোচনা হলো, 2 দিন ধরে আলোচনা হলো বিএনপির সাথে, জামাত ইসলাম এবং এনসিপি এবং পরবর্তীকালে আরও 20 নেতার সাথে। যার অবস্থা মনে হচ্ছে যার অবস্থানে অনড়। বিএনপি আলোচনা থেকে ফিরে এসে কিন্তু বলেছে, আবার ওই 3 উপদেষ্টার কথা বলেছেন, নির্বাচনের ডিসেম্বরের কথা বলেছেন। আজকে দেখলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আবার ডিসেম্বরের কথা বলেছেন। এখন সরকার যদি বলে যে না ডিসেম্বর হবেই না, তখন তো একটা সমস্যা তৈরি হবে। ডিসেম্বর কেন হবে না এটা সরকারকে এটা ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁ, ব্যাখ্যা দিতে হবে। আবার ডিসেম্বর না হলে জানুয়ারিতে হলে যে বিএনপি নির্বাচনে যাবে না, এই মনোভাবও ঠিক নয়। মানে এখানে গোয়ার্তমি বা একগুঁয়েমির কোনো সুযোগ নাই। উভয়ের পক্ষকে আলোচনার মাধ্যমে যেটা যৌক্তিক একটা তারিখ নির্ধারণ। আর বিএনপি কি বলছে? বিএনপি বলছে একটা রোড ম্যাপ তৈরি করা। হ্যাঁ, 30শে জুনকে সামনে ধরেই আপনি রোড ম্যাপ তৈরি করেন, তাহলে মানুষ আশ্বস্ত হবে। এই যে উদ্বেগ উৎকণ্ঠা, সেটা কিন্তু এই রোড ম্যাপ হলে অনেকটাই কেটে যাবে। জি, একজন দর্শক আছে, দর্শকটা ফোনটা নিয়ে নিই। হ্যালো 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 ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, যশোর। জি, বলেন। বলছি যে আমার ওই সৌরভ ভাইয়ের কাছে একটা প্রশ্ন, যদি ডিসেম্বরের ভিতরে যদি নির্বাচন না দেয় এই সরকার, সে যদি এখন যদি ওই জুরি যদি টেনে নিয়ে যায়, তাহলে এখন দেশের তখন কি অবস্থা? জি, ধন্যবাদ। এটা আমার মনে হয় সৌরভ ভাই জয়নুল আবেদিন ফারুক আপনি ভালো বলতে পারবেন যে যদি ডিসেম্বরে ইলেকশন আপনাদের দাবি মতো না হয়, তাহলে আসলে দেশের অবস্থা কোন দিকে যাবে? আপনারা যখন ওরা না করে দিবে তখন এটার বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, অ্যাডভান্স কিছু বলতে রাজি না। আচ্ছা, ভালো। তাহলে আমি আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে
নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম উনি এই বর্তমান যে সংকট সেটি নিয়ে তিনি 23 তারিখ একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে একটা লাইনে তিনি বলেছেন যে আর একটা 1-11 বন্দোবস্ত করার পায় তারা চলছে। আপনার কাছে কি এমন মনে হচ্ছে? উনি কোন বক্তব্য থেকে এটা বলে দিয়েছেন? এখনো তো উনি বাচ্চা মানুষ না, এখন তো একটু মোটামুটি একটা দলের আহ্বায়ক হয়েছেন। উনি কথাবার্তা যেগুলো বলবেন নিশ্চয় ওজন করে বলতে হবে এবং এটা গ্রহণযোগ্যতা থাকতে হবে। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির উপর কথা বলতে হবে। দেখেন 111টা যখন এনেছে তখন ছিল 111-এর একটা হতাশ সৃষ্টি হয়েছিল যে বিএনপিকে দমাবার জন্য, বিএনপিকে দুলিশ্বাস করে দেওয়ার জন্য, তারেক রহমানকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। সেটার দৃশ্য, সেটার ব্যবস্থা আমরা সবাই দেখেছি। এখন বিষয়টা হলো নাহিদ সাহেব কোন আলোকে এই কথা বলেছে। নাহিদ সাহেব তো অনেক কথাই বলেন, ওনাদের দুই সমন্বয়ক উত্তর দক্ষিণের অনেক কথাই বলেন, সার্জিস সাহেব অনেক কথা বলেন। এগুলোর উত্তর দিতে গেলে অনেক ঝগড়া বিবাদ বেড়ে যায় এবং এগুলো বলার উচিত না। আমার কথা হলো রাজনীতির সহনশীলতা ওনারা যদি অ্যাকসেপ্ট না করেন, আমাদেরকে হিংসা করেন, বিএনপি ইলেকশন হলে ক্ষমতায় চলে যাবে, এটা যদি হিংসা হয় তাহলে কথাগুলো বলতেই থাকবেন। এসব কথা বলে নির্বাচনকে বিলম্বিত করে, এগুলোকে আমি মনে করি যে এটা রাজনৈতিক বক্তব্য না, এগুলো যা হিংসামূলক বক্তব্য। রাজনৈতিক সহিংসলতার কথা বলছিলেন, তাহলে আপনারা 3 উপদেষ্টা পদত্যাগ চাচ্ছেন কেন? এটা ডাইরেক্ট এরা একটা দলকে সমর্থন করে, এরা দেশের সার্বিক ব্যবস্থা মূল্যায়ন করে না, এরা নানা রকম অভিযোগের সাথে জড়িত আছে, জনগণ বলা শুরু করেছে। কারণ হলো যে তারেক রহমানের সমান উনি হবেন এটা আমি বলবো না, কিন্তু তারেক রহমানকে নিয়ে উনি যে কথা বলেছেন সে কথাটা ওনা বলা উচিত হয়নি। যেহেতু উনি কোনো মিছিলও কোনোদিন দেখি নেই, কোনো ছাত্র রাজনীতির সাথে সম্পর্ক ছিল কিনা তাও আমি জানি না, হয়তো থাকতে পারে। তো উনি আসছেন, উপদেষ্টা হয়ে গেছেন, কেমন হয়েছেন সেগুলো আমরা বলা শুরু করলে ওনার লজ্জা হবে, আমরা বলতে চাই না। সেখানে আমি মনে করি এগুলা সরাসরি একটি রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত। আবার সোহরাব ভাই বলছে যে আমাদের 3 জন, আমাদের কে আমি জানিও না, আমাদের কারা এটা আমি জানি না। না না না, আপনি যেটা বলছেন যে আমাদের 3 জনের অর্থ উপদেষ্টা, আইন উপদেষ্টা, আসিফ নজরুল বিএনপি করে এবং পরিকল্পনা উপদেষ্টা। পরিকল্পনা উপদেষ্টা, তাহলে পরিকল্পনা আর কে? অর্থ পরিকল্পনা ও আইন কি আসিফ নজরুল বিএনপি কোনদিন করছে? আমি তো দেখি নাই। আচ্ছা যাক, আসিফ নজরুলের কথা উনি বলেছেন, আমি আজকে আপনার কাছে শুনেছি। যাক, ওনারা বলতে পারেন, কিন্তু আমাদের বলা নির্বাচন কমিশনও নাকি আপনাদের সমর্থন করে। বলুক না, অনেকে তো জামাত ইসলামেরও বলে, আমাদেরকে বলতে দেন না, তাহলে বানাইলো কেন? তখন নাহিদ সাহেবেরা সমর্থন দিল কেন? এখন নাহিদ সাহেবের গায়ে লাগছে, এনসিবির গায়ে লাগছে বিদায় উনি এখন 200 লোক নিয়ে যায় ওনার বিরোধিতা করছেন। করুক না। আজকে এনবিআর চেয়ারম্যান মানুষের সরকার, তার বিরুদ্ধে দেখলাম আজকে অভিযোগ, তারে পদত্যাগ করতে হবে, তারে অবসান করতে হবে। তো এইসব বিষয়গুলো হচ্ছে একটা প্রি প্ল্যান, একটা ষড়যন্ত্র। হাসিনা যেরকম ষড়যন্ত্র করে বাংলাদেশে বিএনপিকে ধ্বংস করার একটা পরিকল্পনা করছিল, বেগম খালেদা জিয়াকে অনৈতিকভাবে জেলে দিয়ে, বিচার বিভাগকে দিয়ে, সাজা দিয়ে ওনাকে শেষ করতে চেয়েছিল। তারেক রহমানকে মঈন ফখরুদ্দিন মেরুদণ্ডভঙ্গে জীবনের জন্য শেষ করতে চেয়েছিল। এখনও ওই আওয়ামী প্রেতাত্মারা নতুন করে আবার একটা ষড়যন্ত্র তৈরি করছে। এই ষড়যন্ত্রের সাথে কিছু কিছু লোক আন্দোলন সংগ্রামে থাকলেও তাদের সাথে জড়িত আছে বলে আমি একজন রাজনৈতিক কর্মী মনে করি, সাথে সাথে জনগণও মনে করে এরা এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছে। নির্বাচন দিতে আসছে, নির্বাচন কথা বললে কয় কি, নির্বাচন বলতে বলতে ওদের মুখে দিয়ে পানি বাইরে যায়। আর এইটা একটা বক্তব্য হলো, আরে আমরা তো নির্বাচনে নমিনেশনে এখনো জানি না, ওনারা তো প্রার্থীও দিয়ে দিছে, অনেকে তো এখনো নেগোসিয়েশনও করতেছে, আমাকে কিছু সিট ছাড়ে দিয়ে অপোজিশন বানান। আমরা কিন্তু হাটে হাড়ি ভেঙে দেবো, অনেক কিছু আমরা জানি, আমরা বলতে চাই না। এই জন্য বলতে চাই না দেশে একটা নির্বাচনের পথকে অন্যদিকে সরে যাবে। তাই কেউ যদি বলে আমরা আন্দোলনে নামবো, আমরা আন্দোলনে নামবো কি নামবো না আমরা তো কোনো বলি নাই। আমরা বলছি এইটুকু যে আমাদের দাবি না, জনগণের দাবি, যেহেতু এই জনগণই রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে অত্যাচারিত হয়ে এই সরকার কায়েম করেছে। সৌরভ ভাই, আপনার কাছে জানতে পারি, যদি একটু আন্দোলনের কথা বলি, আপনার কিছু বলা আছে? প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে যদি ডিসেম্বরে ইলেকশন না হয় তাহলে বিএনপি কি করবে?
এটা উনি বলছে যে এখন বলবেন না, আপনি যদি কিছু কোয়া থেকে অ্যাড করেন। আমার একটু জানার আছে যে এই যে আন্দোলনের কথা বলছিলেন আজকে ঢাকা ঝড়ে যে বলে চারদিকে আন্দোলন, সচিবালয় আন্দোলন ছিল, এনবিআর আন্দোলন আছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্দোলন আছে, আগামীকালে হয়তো আরও কিছু জায়গায় আন্দোলন, অনেকে আন্দোলন নামবে। এই যে বিভিন্ন জায়গায় হঠাৎ করে যেন দাবি দেওয়ার একটাই শুরু হয়ে গেছে, সবাই আন্দোলন করছে, দাবি আদায়ের জন্য চেষ্টা করছে, এই পরিস্থিতিটা কীভাবে দেখছেন? ধন্যবাদ। এই পরিস্থিতির কিছুটা সরকার নিজে আহ্বান করেছে, আর কিছুটা সরকার বিভিন্ন মহলের কোনোটা ন্যায্য দাবি, কোনোটা অন্যায্য দাবিতে মানুষ রাস্তায় নেমেছে। সবসময় নামে, এটা না যে এই সরকার আসছে বলেই রাস্তায় মানুষ নেমেছে। আওয়ামী লীগ আমলে নামছে না, বিএনপি আমলে নেমেছে না। সেটা কিভাবে মোকাবেলা করবে, মোকাবেলা না কিভাবে সামাল দেবে। মোকাবেলা মানে তো হচ্ছে ক্ষমতা প্রয়োগ, শক্তি প্রয়োগ, সেটা না। যেমন তো সরকারি কর্মকর্তা কর্মচারী, এই অধ্যাদেশটা কি প্রয়োজন হলো? এই 10 মাস সরকার পরিচালনায় কোনো সমস্যা হয়েছিল? বা তার আগের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রচলিত আইন তো আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। এর মধ্যে এমন নিবর্তনমূলক আইন কেন আনবে? নিবর্তনমূলক আইনের বিরুদ্ধেই কিন্তু জনরোষ তৈরি হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। নিবর্তনমূলক আইনের বিরুদ্ধেই কিন্তু মানুষ রাস্তায় নেমে এসেছিল। কিন্তু এই সরকার, জানি না যে কেন সরকার ভয় পেয়ে করেছে। যে সরকার জনগণের আস্থা থাকে, যে সরকারের প্রতি জনবান্ধব যে সরকার, সেই সরকারের এত আইন করার প্রয়োজন হয় না। রাস্তায় নেমেছে, রাস্তায় নামতে না হয় এই ব্যবস্থাটা করা প্রয়োজন। আর সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এমন এরকম দেওয়া হয়েছিল যে রাস্তায় না নেমে তাদের দাবি দেওয়া যাতে প্রধান উপদেষ্টার কাছে জানানো হয়। অনেকেই দাবি জানানো হয়েছে এবং তার জবাবটাও কিন্তু প্রকাশ্যে জনসমক্ষে সব গণমাধ্যমের কাছে এটি জানানো উচিত যে এই ব্যাপারে তাদের কি অবস্থান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করলেন, তাদের দাবি দেওয়ার ন্যায্য বা অন্যায্য সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু তারা 3 দিন তাদের রাস্তায় থাকতে হলো কেন? প্রথম দিনই কেন শিক্ষা উপদেষ্টা বা অন্য উপদেষ্টা অথবা প্রধান উপদেষ্টার পক্ষে কেউ সেখানে গেলেন না? অবশ্য তথ্য উপদেষ্টা গিয়েছিলেন, গিয়ে তিনি একটা বিব্রতকর অবস্থায় পড়েছেন এবং আহতও হয়েছেন। আমি মনে করি সেটাও কাম্য নয়। এখন মানে আমরা তো আন্দোলন সংগ্রাম করে আসছি, যে জাতি 50 বছর ধরে রাজপথে থাকে সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা খুবই কঠিন। আপনি সমন্বয়হীনতা দেখছেন কোথাও? এক ধরনের উদাসীনতাও, শুধু সমন্বয়হীনতা না। আচ্ছা, যেটি একেবারে ঘাড়ের উপর না পড়ে সরকার সে ব্যাপারে সিদ্ধান্ত নেয় না। আবার কিছু ব্যাপারে জানি না কীভাবে তারা মনে করেন যে সরকারের বিপদ হতে পারে, বিপদ থেকে মুক্তির জন্য এই যে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে যে আইনটি করা হয়েছে, আমি মনে করি এটি প্রয়োজন নেই। মানে এটি এই সরকারকে নিবর্তনমূলক আইনের প্রতিষ্ঠাতা হিসাবে জনসমক্ষে প্রতিহত করবে। এনবিআর এর ঘটনা হওয়ার আগে তো একটা আলোচনা করা উচিত ছিল। এনবিআর এখন তো সরকার পিছিয়ে আসলো, তার মানে আগে থেকে কেন করা হলো না? এবং এক ধরনের আবার এও অভিযোগ আছে, সরকার চালায় তো আসলে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। এনবিআর এর পিছনে যারা এনবিআর কর্মকর্তারা আন্দোলনে নেমেছে, তাদের ভয় যে এখনই প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা তাদের শীর্ষ পদগুলো দখল করে আছে, দুটি হলে আরও বেশি তাদের খবরদারি বাড়বে, দৌরত্ব বাড়বে, সুতরাং তারা সেটি মেনে নিতে পারছে না। আর যে কোনো একটা ভালো সিদ্ধান্ত অংশীজনের সাথে কথা বলে করা উচিত। জনাব ফারুক, আপনাকে সেটা জানতে চাইবো যে এই যে আন্দোলনের কথা যখন বলছে, এই আন্দোলনগুলো নিয়ে আপনার মতামত জানতে চাইবো, বিশেষ করে দক্ষিণ সিটি কর্পোরেশন মানে মেয়র পদ নিয়ে যে একটা ব্যাপক একটা সমস্যা, আজকেও পুরো সেখানে ইশরাকের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন। সব কিছু মিলে এই পরিস্থিতি আসলে কতদিন থাকবে আপনাদের কি মনে হয়? তাকে পরিস্থিতি নিয়ে তো বিএনপি কথাই বলেছে যে বিচার রায় দিয়েছে বিচার বিভাগ, সে রায়কে অ্যাকসেপ্ট করে একটা সমাধান করতে পারত। তাহলে এটা তো বিএনপি না, এটা তো ইশরাক বা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণই তো আন্দোলনটা করছে। তার পরবর্তীতে বিএনপি বলেছে এটা মানে তাকে শপথ করানো উচিত। তো এখন তো রিটের যদি অ্যাপিলটা না হইতো, রিটের খারিজ হওয়ার পর তো আবার
রিটের খারিজ হওয়ার পর ইয়ে হয়ে গেছে, করেছে কিনা চেম্বার জজে গিয়েছে। তো এটার জন্য আজকে আবার তারা খেপে গেছে। তো সেখানে এইসব বিষয়গুলো তো টুকটাক বিষয়। মনে হয় আইনমন্ত্রী দেশে ছিল না, মনে হয় উনি দেশের বাইরে ছিলেন, মনে হয় এইসব মনে হয় দেশে ছিলেন না। তো সে কারণে আমার মনে হয় এগুলা ছোটোখাটো বিষয়। এটা মানুষের দুঃখ কষ্ট হচ্ছে, ইস্টা ক্ষমাও চাচ্ছে। তো কিন্তু একটা জিনিস তো, একটা বিষয় তো মানুষকে জানানোর দরকার যে বিচার বিভাগের রায় কার্যকরী না হওয়ার পিছনে কারা আছে। তারাই আছে যারা স্থানীয় সরকার নির্বাচন চায় আগে। আপনার কাছে কেন মনে হচ্ছে ইশরাককে যদি আপনি সন্দেহ করেন যে তাকে মেয়র পদটা দেওয়া হচ্ছে না, তাহলে কেন দেওয়া হচ্ছে না? এর সরকারের তো লাভ নেই। তো না, সরকারের বিষয় আমি বলছি। আচ্ছা, সরকারকে তো নির্বাচনের তারিখ ঘোষণা না করার জন্য কারা করছে সেটাও আপনি ভালো করে জানেন। অতএব এই বিষয়গুলা তাদের কারণেই আমার মনে হচ্ছে ইশরাককে শপথ নিতে দিচ্ছে না, যারা নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে। আজকে যেমন একজন গিয়ে একজন নেতা গিয়ে প্রধান উপদেষ্টাকে বলেছেন যে সরকারের ভেতরে অনেক সরকার দেখতে চাই না। আপনার কাছে কি মনে হচ্ছে যে সরকারের মধ্যে আসলে অনেক সরকার কাজ করছে? সরকারের মধ্যে অনেক সরকার আছে কিনা জানি না, তো আওয়ামী ভূতেরা আছে, আচ্ছা, আওয়ামী প্রেতাত্মারা আছে। এদের যুক্তি যদি শুনে উনি সম্মানের সহিত যে বিষয়গুলো উনি সমাধান করতে পারবেন, সেটা আর পারবেন না। আচ্ছা, সরকারের মধ্যে কি অনেক সরকার আছে? সরকারের মধ্যে সরকার আছেন, অনেকেই তো বলেন সরকারের মধ্যে সরকার আছেন, নিশ্চয়ই আছেন। কারণ উপদেষ্টা পরিষদের মধ্যেও মতভেদ আছে, নির্বাচন নিয়ে আছে, সংস্কার নিয়ে আছে, অনেক বিষয় আছে। কিন্তু এর চেয়ে উদ্বেগের বিষয়, আপনি একজন সম্মানিত দর্শক জানতে চেয়েছিলেন যে নির্বাচন যদি ডিসেম্বরে না হয়, নির্বাচন ডিসেম্বরে হোক, জুনে হোক বা জানুয়ারিতে হোক, এই যে পরিবেশ, সরকার, রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব, পেশাজীবী, এই উত্তপ্ত অবস্থা যদি থাকে, পরস্পর বিরোধী অবস্থানে যদি থাকে, তাহলে এই সরকার মানে আপ্রাণ চেষ্টা করেও একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না, একটি শান্তিপূর্ণ নির্বাচন দিতে পারবে না। এবং নির্বাচনে রাজনৈতিক দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো যেভাবে হানাহানি হয়, নির্বাচনে যেভাবে হানাহানি হয়, এখানেও সেই আশঙ্কাটা থেকে যাচ্ছে। সরকার যখনই নির্বাচন করুক, নির্বাচনটা সুষ্ঠু করার জন্য, অবাধ শান্তিপূর্ণ করার জন্যে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতেই হবে। এবং সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বিএনপি বড় দল, তাকে আস্থায় নিতে হবে। এর অর্থই নয় ছোট দলগুলো আস্থায় নিতে হবে না, সবাইকে মিলে নির্বাচনের একটি পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিবেশ, এবং সেক্ষেত্রে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারী আজকে খেপে গেলেন, মানে তাদের বিরুদ্ধে যে আইনটি হলো, এটা তারা মনে করছে তাদের উপর নিবর্তন করার জন্য, তাহলে আরেকটা ডিজিটাল নিরাপত্তা আইন। তো এই আরেকটা ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে তো সুষ্ঠু নির্বাচন হবে না, মানুষও স্বস্তি বোধ করবে না, এবং এক ধরনের কী বলে মুখোমুখি অবস্থান। এর থেকে সরকার শুধু, এটি তো সাম্প্রতিক যে সংকট হয়েছে, এই সংকটটা নিয়ে সরকার আলোচনা করেছে রাজনৈতিক দলগুলোর সাথে, কিন্তু অন্য বিষয়েও আমি মনে করি নির্বাচনটি কিভাবে হবে সেই বিষয়ে আলোচনা করা উচিত। সময় যখনই হোক, একটা সুষ্ঠু নির্বাচনে কিন্তু এই সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে যদি সফল হয় আমরা সাধুবাদ জানাবো, দেশবাসীর সাধুবাদ জানাবে। আর যদি না হয় তাহলে কিন্তু এক ধরনের মানে মানুষের শুধু হতাশা না, মানুষ কিন্তু আবার রাস্তায় নামে। ফারুক ভাই, যে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সবকিছু মিলে মনে হয় যে একটা নির্বাচন যদি হয় সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। দেখুন, এটিএন বাংলা, এটিএন নিউজ পরিচালনা করার জন্য আপনাদের একটা বোর্ড আছে, সুন্দর চালাচ্ছেন, সুন্দর চলছে। তাহলে উপদেষ্টা মণ্ডলীয় তো ইউনূস সাহেবকে ভালো করে চলার পর ঠিক করে দেওয়ার জন্য ওনারা উপদেশ দেবেন। সে উপদেশ থেকে উনি যদি বঞ্চিত হয়, আপনি বলছেন সরকারের মধ্যে সরকার থাকে, তাহলে সে সরকার কোনোদিনও জনগণের কল্যাণে আসবে না। তাই বিএনপি মনে করে অচিরেই একটা নির্বাচনের ম্যাপ ঘোষণা করে ওনারা এই ঝামেলা থেকে মুক্ত হয়ে একটা নির্বাচন দিয়ে দেখ। যে সরকারে আসুক, যে দলে ক্ষমতা আসুক, সরকারে আসুক, তারা এইসব সংস্কার, বড় বড় সংস্কারগুলো করবে। এই যে অধ্যাদেশ কথা যেটা বললেন, এগুলা তো আসলে বিষয়গুলো চিন্তা ভাবনা করে করা উচিত। ওনারা এমন বিষয়ে হাত না দেওয়াই ভালো, যে বিষয়ে হাত দিলে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে।
আমরা একদম শেষ পর চলে এসেছি। আপনাদের দুজনকে ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 18 নিউজের সঙ্গে থাকবেন।